তোমার পরে ঢাকায় মাথা, ও আমার দেশের মাটি, তোমার পরে ঢাকায় মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি, তোমার পরে ঢাকায় মাথা। তুমি মিশেছো মোর স্নেহের সারে, তুমি মিলেছো মোর প্রাণে মনে, মিশেছো মোর দেহের সারে, তুমি মিলেছো মোর প্রাণের মনে। তোমাদের শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা, ও আমার দেশের মাটি, তোমার পরে ঢাকায় মাথা। ও গো মা, তোমার কোলে জনম আমার মরণ তোমার বুকে, ও মা তোমার কোলে জনম আমার মরণ তোমার বুকে। তোমার পরে খেলায় আমার দুঃখে সুখে, তুমি অন্ধ মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে, অন্ধ মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে। তুমি যে সকল সহা সকল মহান মাতার মাতা, ও আমার দেশের মাটি, তোমার পরে ঢাকায় মাথা। ও গো মা, অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা, ও মা অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা। তবু জানি রে যে কি বা তোমায় দিয়েছি মা। আমার জনম গেল বৃথা কাজে, আমি কাটা নদীর ঘরের মাঝে, জনম গেল বৃথা কাজে, আমি কাটা নদীর ঘরের মাঝে। তুমি বৃথা আমার শক্তি দিলে, শক্তিদাতা, ও আমার দেশের মাটি, তোমার পরে ঢাকায় মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঢাকায় মাথা। খুব সুন্দর একটি উদ্বোধনী সঙ্গীত পরিবেশিত হলো। এবার আমাদের পশ্চিমবঙ্গের জন্মদিনে পশ্চিমবঙ্গ সম্পর্কে দু চার কথা বলবেন আমাদের শ্রদ্ধেয় রামপ্রসাদ বাবু। ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করি। হ্যালো, আজ 20শে জুন 2026 পশ্চিমবঙ্গ সরকার দ্বারা ঘোষিত পশ্চিমবঙ্গ দিবসের
অনুষ্ঠানে আমাদের বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠের যে ক্ষুদ্র অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের সভাপতি মহাশয়, প্রধান অতিথি, অন্যান্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী সকলকে যথাযোগ্য সম্মান নমস্কার জানিয়ে এবং আজকে এই ক্ষুদ্র মহতি অনুষ্ঠানে আমার সামনে যারা বসে আছো, এই বিদ্যালয়ের ছাত্র ছাত্রী সকলকে আমার ভালোবাসা জানিয়ে আমি পশ্চিমবঙ্গ দিবস সম্পর্কে দু চার কথা বলছি। আমাদের এই রকম দিন পালনের অভিজ্ঞতা বিদ্যালয়ে ছিল না। এই বছর এই দিনটি পালনের জন্য সরকার থেকে নির্দেশ দেওয়া হয়েছে। গোটা রাজ্যের সমস্ত প্রতিষ্ঠান, সরকারি অফিস কাছারি, আদালত, কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল সর্বত্রই কিন্তু মহা সমারোহে আজকের দিনটি পালিত হয়ে আসছে। আমরা জানি যে 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। 1947 সালের 15ই আগস্টের আগে 20শে জুন 1947 এই দিনটি একটি বাংলার ইতিহাসে গুরুত্বপূর্ণ। কারণ এই দিনেতে পশ্চিমবঙ্গ যে রাজ্যটা গঠিত হবে তার একটা আইনি স্বীকৃতি গ্রহণ করা হয়েছিল। তোমরা জানো যে আজকে আমাদের দেশে একটা যে অখণ্ড ভারতবর্ষ, এই অখণ্ড ভারতবর্ষ আমরা পেয়েছি ব্রিটিশদের কাছ থেকে। দুটো দেশ আলাদা হলেও এই যে অখণ্ডটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু ছিল না। অনেকগুলো রাজ্য ছিল স্বাধীনতার পরে, তারা স্বশাসিত ছিল। অনেকে ভারতবর্ষের মধ্যে অন্তর্ভুক্ত হতে চায়ওনি। সেই জায়গায় প্রথমেই আমি স্মরণ করব আমাদের ভারতবর্ষের লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলকে। সর্দার বল্লভভাই প্যাটেলের ঐক্রান্তিক প্রচেষ্টা, তার চেষ্টা ওই বয়সে গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তকে ঘুরে ঘুরে রাজ্যগুলোকে এক করে মহীশূর এবং প্রায় 300 সামথিং রাজ্য ছিল যারা ভারতবর্ষের সঙ্গে 47 সালে যুক্ত হয়নি। কাশ্মীর, এই সমস্ত রাজ্যগুলোকে ভারতবর্ষের সঙ্গে যুক্ত করেছিলেন। আর আমাদের এই বাংলা তখন ছিল বঙ্গপ্রদেশ। সেই বঙ্গপ্রদেশ তার যে আইনসভা ছিল 1947 সালের 20শে জুন বা 15ই আগস্টের আগে পর্যন্ত, সেখানে আমাদের বঙ্গপ্রদেশে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন সব ধর্মের মানুষই ছিল। তার যে আইনসভা ছিল সেই আইনসভাতে 113 জন ছিল মুসলিম লীগের সদস্য, 87 জন ছিল জাতীয় কংগ্রেসের সদস্য, কমিউনিস্ট পার্টিদের সদস্য ছিল 2 জন, আর 1 জন ছিল হিন্দু মহাসভার সদস্য। সেই হিন্দু মহাসভার সদস্য তাহলে বাংলাকে ভাগ করতে চাই, ভাগ করে একটা অংশ চাই পশ্চিমবঙ্গের সঙ্গে থাকতে, আর একটা চলে যেতে চাই পাকিস্তানের সঙ্গে। সেইটা নিয়ে একটা ভোটাভুটি হয়েছিল। কোথায় না, সেটা আমাদের পাশের জেলা হুগলির তারকেশ্বরে। হয়তো তোমরা অনেকে টিভিতে দেখেছো, আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী ঠিক 20শে জুন 1:30টার সময় তারকেশ্বরে এসে পৌঁছবেন। তারকেশ্বরটা এই জন্যই ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ যে তারকেশ্বরে স্যার যদুনাথ সরকারের সভাপতিত্বে
একটা ঐতিহাসিক কনভেনশন হয়েছিল, যে কনভেনশনে ছিলেন প্রবোধ রঞ্জন ঠাকুর, মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি ছিলেন, ভাষাবিদ সুনীতি চট্টোপাধ্যায় ছিলেন, অনেকেই তোমরা জানো মেঘনাথ সাহা ছিলেন, রমেশ মজুমদার ছিলেন। এই সভার সভাপতি ছিলেন স্যার যদুনাথ সরকার, বিখ্যাত ঐতিহাসিক। তারকেশ্বরে যে কনভেনশন হয়েছিল, সেই কনভেনশনেই রচিত হয়েছিল যে পশ্চিম বাংলা নাম হবে এবং সেটা ভারতবর্ষের সঙ্গে যুক্ত হবে, অর্থাৎ বাংলাকে খণ্ডিত হবে, একটা অংশ চলে যাবে পাকিস্তান রাষ্ট্রের সঙ্গে, কিন্তু বাকি যেটা থাকবে সেটা ভারতবর্ষের সঙ্গে যুক্ত হবে। সেটা 55-21 ভোটে গৃহীত হয়েছিল। সেই জন্যেই আজকের দিনটা, অর্থাৎ আজকের দিনটা 20শে জুন, এটা হচ্ছে আধুনিক পশ্চিমবঙ্গ সৃষ্টি এবং তার যে ভারতীয় ইউনিয়নের সাথে অন্তর্ভুক্তি এবং তার সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান জানানো, সেটা হচ্ছে 1947 সালের 15ই আগস্ট। অর্থাৎ 1947 সালের 15ই আগস্ট এই পশ্চিম বাংলা ভারতবর্ষের সঙ্গে যুক্ত হবে, তার সিদ্ধান্তটা গৃহীত হয়েছিল আজকের দিনে 20শে জুন 1947। এবং এই ভারতভুক্তির পক্ষে জোরালো সওয়াল করেছিলেন আমাদের সকলের শ্রদ্ধেয় মানুষ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি জনসংঘ প্রতিষ্ঠা করেছিলেন। সেই জনসংঘের প্রতিনিধি ছিল একজন, কিন্তু উনি জোরালোভাবে এই দাবিটা প্রতিষ্ঠিত করেছিলেন যে পশ্চিম বাংলা ভারতবর্ষের মধ্যে ভাগ আনতে হবে। পশ্চিমবঙ্গ যখন ভারতবর্ষের মধ্যে আসবে ঠিক হলো 47 সালের 15ই আগস্ট, কিন্তু তখনও 3টে জেলা নিয়ে সিদ্ধান্ত আসেনি। 1947 সালের 15ই আগস্ট মালদা, মুর্শিদাবাদ এবং নদিয়া, এই 3টে জেলা ডিসপুট কেসে ছিল। এরা কিন্তু 1947 সালের পরে ভারতবর্ষের মধ্যে অন্তর্ভুক্ত হয়। পণ্ডিত জওহরলাল নেহরুর কূটনৈতিক সাফল্য এবং সর্দার বল্লভভাই প্যাটেল এবং পশ্চিম বাংলার আপামর জনসাধারণের প্রচেষ্টাতে এই 3টে জেলা পশ্চিম বাংলার সঙ্গে যুক্ত হয়, অর্থাৎ ভারতবর্ষের মধ্যে অন্তর্ভুক্ত হয়। এবং আজকে আমরা যে পশ্চিমবঙ্গের সুন্দর মানচিত্রটা দেখতে পাচ্ছি, যদি মালদা এবং মুর্শিদাবাদ যারা পড়েছে ভূগোলে, ওই দুটো জেলা যদি না থাকতো তাহলে উত্তরবঙ্গটা আলাদা হয়ে যেত, দক্ষিণবঙ্গটা আলাদা হয়ে যেত, মাঝখানে বাংলাদেশ ঢুকে যেত। তাহলে এই যে অখণ্ডতা রক্ষা করার জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, পণ্ডিত জওহরলাল নেহরু এবং আমি বলবো যে আমাদের সর্দার বল্লভভাই প্যাটেল, এদের ঐকান্তিক প্রচেষ্টাতেই আমরা আজকে এই রাজ্যটাকে দেখতে পাচ্ছি, এই রূপে দেখতে পাচ্ছি। ওই যে 87,852 বর্গ কিলোমিটার এলাকা এটা ছিল না, এবং সর্বশেষে নদিয়া জেলাটা বাংলাদেশের দিকে চলে যাচ্ছিল। নদিয়া জেলাকে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেও অন্তর্ভুক্ত করা হয়, কারণ তখন জনসংখ্যার মাপকাঠি দেখা হয়েছিল, সেখানে ধর্মের ভিত্তিতেই ভাগ হয়েছিল। নদিয়া জেলার জনসংখ্যার মেজরিটি ছিল মুসলিম কমিউনিটি, 51%, 41% ছিল হিন্দু। সেই হিসাবে নদিয়াটা চলে যাওয়ার কথা ছিল বাংলাদেশে, কিন্তু চট্টগ্রামের সঙ্গে আদান প্রদান ঘটিয়ে আমাদের সর্দার বল্লভভাই প্যাটেল, পণ্ডিত জওহরলাল নেহরু এবং আমি স্মরণ করব সেই সব বিশিষ্ট ব্যক্তিদের যারা আমাদেরকে এই অখণ্ড মানে বর্তমানের রূপটা খণ্ডিত হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গটাকে তারা একটা অখণ্ড হিসাবেই রেখে গেছে, যা ভারতবর্ষের সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছে। তাই আজকের দিনটা আমাদের 20শে জুন, এই দিনেই পশ্চিমবঙ্গ গঠনের সিদ্ধান্ত গ্রহণ এবং 15ই আগস্ট তা বাস্তবায়ন হয়েছিল। সেই জন্যই আজকের দিনটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের দেশের কাছে গুরুত্বপূর্ণ, বাঙালি জাতির কাছে গুরুত্বপূর্ণ। তাই আমরা সকলে শ্যামাপ্রসাদ মুখার্জি, পণ্ডিত জওহরলাল নেহরু, এদের চরণে শতকোটি প্রণাম জানাই, যারা আমাদেরকে আজকে এই রকম একটা পরিবেশ অর্থাৎ ভারতবর্ষের মধ্যে একটা বৃহৎ ভারতীয় রাষ্ট্রের মধ্যে আমাদেরকে যুক্ত করে গেছেন, তাদেরকে শ্রদ্ধা জানিয়ে এবং আমি সকল শিক্ষক শিক্ষিকা এবং
ছাত্র ছাত্রীদের সকলকে যথাযোগ্য সম্মান ভালোবাসা জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। আমাদের অনুষ্ঠান মঞ্চের পক্ষ থেকে শ্রদ্ধেয় রামপ্রসাদ বাবুকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবার আমাদের মঞ্চে আসছে আমাদের ছাত্রী অঙ্কিতা ঘোষ, মাইকেল মধুসূদন দত্তের কবিতা বঙ্গভূমির প্রতি আবৃত্তি করে শোনাচ্ছে। মাইকেল মধুসূদন দত্ত। রেখমা দাসের মনে এ মিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, মধুহীন করুণা গো তব মন কোকনদে, প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি খেদাহে, জন্মিলে মরিতে হবে অমরকে কোথা হবে, চিরস্থির কবে নির হায়ের জীবন নদে, কিন্তু যদি রাখো মনে নাহি মা ডরি সমনে, মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে, সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন, কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে, হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম দে, তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো, অমর করিয়া বর দেহ দাসে সুবর দে, ফুটি যেন স্মৃতি জলে মানসে মা যথা ফলে, মধুময় তামরস কি বসন্ত কি শরদে। নমস্কার। খুব সুন্দর আবৃত্তি হয়েছে অঙ্কিতা। এবার আমাদের বিদ্যালয়ের শিক্ষক শ্রদ্ধেয় সঞ্জয় সন্তকীবাবু পশ্চিমবঙ্গ সম্পর্কে দু চার কথা বলবেন তোমাদের। শ্রদ্ধেয় সভাপতি, শ্রদ্ধেয় প্রধান অতিথি, শ্রদ্ধেয় বিশেষ অতিথি, আমার শিক্ষক শিক্ষিকা, শিক্ষক কর্মবৃন্দ এবং আমাদের কারিগরি শিক্ষক বৃন্দকে আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও নমস্কার জানাচ্ছি। তার সঙ্গে আমার সামনে বসে থাকা আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আমার পক্ষ থেকে তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। আমি গর্বিত পশ্চিমবঙ্গবাসী হিসেবে, আমি গর্বিত বাংলার সন্তান হিসেবে, আমি গর্বিত ভারতবাসী হিসেবে। কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গের উদ্ভব কোন প্রেক্ষাপটে হয়েছে একটু জানা দরকার। রামপ্রসাদ বাবু অনেকটাই বলেছেন, হয়তো আমার সঙ্গে রামপ্রসাদ বাবুর বলার ক্ষেত্রে অনেক মিলও থাকবে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো তথ্যগত বিষয়গুলো আমি একটু আরেকটু তুলে ধরব। এইসব বলতে গিয়ে যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে একটু ক্ষমা করে দেবেন। আগে বলি, আমাদের 1947 সালে ভারত ভাগ হয়, তথা বাংলা ভাগের একটা পরিকল্পনা হয়, কিন্তু তখন অখণ্ড বাংলার আর আমাদের এই পশ্চিম বাংলা আমরা যেটা দেখছি তার সঙ্গে অনেক তফাৎ ছিল। জনজাতির বসতি অবস্থান অনুযায়ী দেখা গেছে অখণ্ড বাংলায় যদি আমরা দেখি তখন অধিকাংশ মুসলমান সম্প্রদায় ছিলেন। তাদের মধ্যে কিছু দুষ্টচক্র ব্যক্তিত্ব তারা চেয়েছিলেন যে যদি ভারত ভাগ হয় বা বাংলা ভাগ হয় তাহলে এই বাংলাকে মুসলিম সম্প্রদায়ভুক্ত বা পাকিস্তানভুক্ত করতে হবে। এইটা নিয়ে অনেক ক্ষেত্রে দ্বিমত বিতর্ক ইত্যাদি আছে, কিন্তু রাষ্ট্রপতি মুসলমানদের মধ্যে যেটা সুশিক্ষিত সম্প্রদায় তারা কিন্তু এটা চায়নি। তবু একটা সম্প্রদায়, সোহরবর্তী সম্প্রদায় সম্ভবত এটা একটা অপপ্রচার বা ভ্রান্ত প্রচারের মাধ্যমে ভারতবর্ষ একটা উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল, যেটা 1946 সালের 16ই আগস্ট একটা চারিদিকে নারকীয়জনক ঘটনা, অনেক মানুষ মারা গেছিলেন।
গোটা বাংলা জুড়ে একটা ত্রাহি ত্রাহি রব উঠে গেছিল। কিন্তু সেই সময় পশ্চিম বাংলার মানুষ এই ভয় সন্ত্রাসের হাত থেকে মুক্ত পাওয়ার জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এই সন্ত্রাস মুক্ত পরিবেশের জন্য তারা এক জায়গায় মিলিতভাবে একটা প্রচেষ্টা তাদের ছিল। সেই লক্ষ্য নিয়ে পরবর্তী পর্যায়ে আমরা জানি নোয়াখালীতে হিন্দু নিধনযজ্ঞ শুরু হয়েছিল। বাংলার বিভিন্ন প্রান্তে একটা ভয়ভীতির পরিবেশ তৈরি হয়েছিল, যেটাকে রাইট বলে ইংরেজিতে। সম্প্রদায়গতভাবে লড়াই শুরু হয়েছিল। এই পরিস্থিতিতে বিভিন্ন পত্রপত্রিকা, তখনকার দিনের অমৃতবাজার পত্রিকা বিশেষ ভূমিকা নিয়েছিল, যেখানে দেখা গেছে অধিকাংশ বাঙালি মানুষ, এখানে কোনো ধর্ম বা জাতি নয়, যারা রাষ্ট্রবাদী মুসলমান থেকে শুরু করে বাঙালি, খ্রিস্টান, জৈন, পার্সি যারাই ছিল পশ্চিম বাংলার মধ্যে, যে পশ্চিম বাংলায় আমরা বাস করছি, তারা সকলেই সমর্থন করেছিল যে একটা আলাদা প্রদেশের প্রয়োজন আছে। এই বিষয়ে আমাদের প্রথিতযশা ব্যক্তিত্বরা, সম্মানীয় ব্যক্তিত্বরা এগিয়ে এসেছিলেন। ঐতিহাসিক যদুনাথ সরকার থেকে, সুনীতি কুমার চট্টোপাধ্যায় থেকে, প্রমথনাথ বসু থেকে, যে বাংলার উপকার ছিলেন বিধানচন্দ্র রায় থেকে শুরু করে প্রমোদ রঞ্জন ঠাকুর, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এমনকি কমিউনিস্ট দলেরও সমর্থন ছিল, বাংলা কংগ্রেসেরও সমর্থন ছিল। তারা ভেবেছিল একটা প্ল্যাটফর্ম আমাদেরকে তৈরি করতে হবে, একটা জায়গা তৈরি করতে হবে যেখানে কোনো উত্তেজনার পরিবেশ থাকবে না, যেখানে কোনো সাম্প্রদায়িকতা থাকবে না, যেখানে বাংলার কৃষ্টি, সৃষ্টি, সংস্কৃতি সব মিলেমিশে একাকার থাকবে, একত্রিত অবস্থায় থাকবে। এই ভাবনা নিয়ে হিন্দু সভা তারকেশ্বরে 4 থেকে 6 জুন একটা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, যার সভাপতিত্ব করেছিলেন ঐতিহাসিক যদুনাথ সরকার। সেখানে এই বিষয়ে আলাপ আলোচনা, ব্যাখ্যা ইত্যাদি ছিল। সেখানে জনমত সমীক্ষায় দেখা গেছে 98% মানুষ চেয়েছিল বাংলার একটা কৃষ্টি, সৃষ্টি ও সংস্কৃতিকে, যেখানে বিভিন্ন ব্যক্তিত্ব, মহাপুরুষের জন্ম হয়েছিল, যারা সর্বক্ষেত্রেই বাংলার সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, আন্তরিকতা বজায় রাখার জন্য প্রাণপণ চেষ্টা করে গেছেন। তারা কিন্তু চেয়েছিলেন একটা সুন্দর বাংলা দেখতে, যেখানে সংস্কৃতি সম্পন্ন হবে, যেখানে বাংলা মাথা তুলে দাঁড়াবে, তার সম্প্রীতিকে বজায় রেখে, আন্তরিকতাকে বজায় রেখে, তার এই সৃষ্টিশীলতাকে বজায় রেখে। সেই সভায় যে ভোট গ্রহণ অনুষ্ঠান হয়েছিল, সেখানে 58-21 ভোটে, অর্থাৎ 58 জন সদস্য ছিলেন বাংলা তথা পশ্চিম বাংলা গঠন করার পক্ষে, আর 21 জন ছিলেন পাকিস্তান গঠন করার পক্ষে। পরবর্তী পর্যায়ে সকলের সমর্থনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর দাবিকে সমর্থন জানিয়ে একটা সভায় সিদ্ধান্ত, সেখানে বাংলা কংগ্রেস থেকে কমিউনিস্ট দলের সদস্যরাও সমর্থন করেছিলেন। পরবর্তী পর্যায়ে এই 20 জুন পশ্চিমবঙ্গ ঘোষিত হয়, যেখানে হিন্দু, রাষ্ট্রপতি, মুসলমান, পার্সি, শিখ, জৈন এদের সমর্থনে পশ্চিমবঙ্গের জন্ম হয়। সেজন্য আজকের এই জন্মগ্রহণটা আমাদের কাছে বিশেষ আনন্দের, উৎসাহের, উদ্দীপনার। আমরা জন্মদিন ঘরে পালন করি, বার্থডে কেক কাটি, কিন্তু আমরা এই অনুষ্ঠানে এসেছি এই পশ্চিমবঙ্গ দিবসে, আমরা এই সম্প্রীতির বার্তা নিয়ে, আন্তরিকতা নিয়ে, যে আমাদের এই বাংলা আরো সৃষ্টিতে, কৃষ্টিতে উচ্চ পর্যায়ে, উচ্চ মার্গে পৌঁছে যাবেন। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীতকে সমস্ত ভারতবর্ষকে এক করেছিলেন, বন্দে মাতরম গান গেয়ে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তেমনি মুকুন্দরাম চক্রবর্তী শুরু করে সকলেই এই বাংলার কথা ভেবেছিলেন। বাংলার সম্প্রীতি বজায় রাখার স্বার্থে কাজী নজরুল ইসলামের কথা না বললেই নয়। তার যে কবিতা আমরা সকলেই জানি, সকলের মুখে মুখে ফিরে, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এইভাবে বিভিন্ন জন বিভিন্ন সময়ে
এই বাংলাকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করেছিল। আজকের দিনে এই জন্মদিনে আমাদের আনন্দ উৎসাহের সাথে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা সম্প্রীতি, উচ্ছ্বাস, সংস্কৃতি, ভালোবাসা সকলকে একই সূত্রে বেঁধে রাখবো। আমরা যেন একই সূত্রে বাঁধা থাকি, সহস্রটি প্রাণ। এই কটি কথা বলে সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম। শ্রদ্ধেয় সন্তোষী বাবুকে আমাদের অনুষ্ঠান মঞ্চ থেকে অনেক ধন্যবাদ জানাই। এবার মঞ্চে পশ্চিমবঙ্গ সম্পর্কে দু চার কথা বলতে আসবেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক শ্রদ্ধেয় দিব্যেন্দু মান্নাবাবু। একটা কথা মন দিয়ে শুনে রাখো, এই দিব্যেন্দু বাবুর বক্তব্যের পরই আমাদের একটা কুইজ কম্পিটিশন হবে, ওপেন টু অল। যারা উত্তর পারবে হাত তুলবে, মাইক্রোফোন নিয়ে যাওয়া হবে, উত্তর দেবে। এখন একটু আমি হিন্ট দিয়ে রাখি, দিব্যেন্দুবাবু যে বক্তব্যটি রাখবেন সেটা তোমরা মন দিয়ে যদি শুনতে পারো তাহলে কিন্তু হাত তুলতে পারবে, একটু এটা বলে রাখলাম, ঠিক আছে? আর সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের একটু বলছি যে যখন কুইজ কম্পিটিশনটা হবে আপনারা একটু যদি স্টুডেন্টের কাছাকাছি থাকতে পারেন তাহলে সুবিধা হয়, কে আগে হাত তুললো বা তার কাছে মাইক্রোফোনটা নিয়ে যাওয়া, এগুলো সুবিধে হবে। হ্যালো, মঞ্চে উপস্থিত সভাপতি মহাশয় ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, সম্মানীয় শিক্ষক শিক্ষিকা এবং সম্মানীয় শিক্ষক শিক্ষিকা সকলকে যথাস্থানে সম্মান জানিয়ে এবং ছাত্রছাত্রীদের প্রতি ভালোবাসা জানিয়ে আমি পশ্চিমবঙ্গ সম্পর্কে দু চার কথা বলছি। আমি ভূগোলের শিক্ষক, তাই আমি পশ্চিমবঙ্গের বর্তমান যে ভৌগোলিক অবস্থান বা ভৌগোলিক দিকটা আলোচনা করব, তারপরে কিছুটা পিছিয়ে যে আলোচনা করব। এখন বর্তমানে ধরো পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতের একটা অঙ্গরাজ্য, তাই তো? পশ্চিমবঙ্গ ছাড়া ভারতে আরও রাজ্য রয়েছে কটি? 27টি। বর্তমানে ভারতের রাজ্যের সংখ্যা হচ্ছে 28টি, তাই তো? এবং স্বাধীনতা লাভের সময়ও কিন্তু পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষে 28টি রাজ্য ছিল। এই 28টি রাজ্যের মধ্যে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত ছিল। একটা হচ্ছে ক শ্রেণীর রাজ্য, খ শ্রেণীর রাজ্য, গ শ্রেণীর রাজ্য এবং ঘ শ্রেণীর রাজ্য। সেখানে কিন্তু ক শ্রেণীর রাজ্যের সংখ্যা ছিল 9টি। সেই 9টার মধ্যেও কিন্তু পশ্চিমবঙ্গ ক শ্রেণীর রাজ্যের মধ্যে ছিল। এবং পশ্চিমবঙ্গ ছাড়া আরও আমাদের পশ্চিমবঙ্গের আমরা যে ভৌগোলিক অংশটা আমরা দেখতে পাই, বর্তমান ধরো কোচবিহার একটা পশ্চিমবঙ্গের জেলা, এটা কিন্তু পশ্চিমবঙ্গে তখন অন্তর্ভুক্ত ছিল না স্বাধীনতা লাভের সময়। কোচবিহার কত সালে যুক্ত হয়েছে? 1950 সালে। কোচবিহারটা আগে ছিল একটা দেশীয় রাজ্য, ওটা গ শ্রেণীর রাজ্যের মধ্যে এটা ছিল। পরে কিন্তু এটা পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়েছে কত সালে? 1950 সালে। এছাড়া আমাদের পশ্চিমের একটা জঙ্গলমহলের জেলা পুরুলিয়া জেলা, এই পুরুলিয়া জেলা কিন্তু তখন ভারত যখন স্বাধীন হয় পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত থাকেনি। তৎকালীন বিহারে মানভূম জেলার অংশ হিসেবে ছিল পুরুলিয়া। 1956 সালে পুরুলিয়া জেলা পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়। এছাড়া অনেকেই জানো চন্দননগর হুগলি জেলার একটা মহকুমা, ওটা কিন্তু ফরাসিদের অধীনে ছিল। ওইটা এসেছিল 1954 সালে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় এবং হুগলি জেলার একটা মহকুমা হিসেবে বিবেচিত হয়। এছাড়া আমাদের ধরো 1956 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের যে ভৌগোলিক সীমানা তার কিন্তু বিভিন্ন পরিবর্তন ঘটেছে। কোনো জায়গা হয়তো যুক্ত হয়েছে, কোনো জায়গা অন্যভাবে যুক্ত হয়ে আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গে এই মানচিত্রটা বর্তমানে দেখতে পাচ্ছি। কারণ বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে জেলার সংখ্যা 23টা, তাই তো? কিন্তু যখন স্বাধীনতা লাভ করে, স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা ছিল 14টি। সেখানে কিন্তু পুরুলিয়া জেলা এবং কোচবিহার জেলা থাকেনি। পরবর্তীকালে এরা কিন্তু যুক্ত হয়েছে। এবং পশ্চিমবঙ্গে ধরো বিভাগের সংখ্যা ছিল 3টি, তাই তো? প্রেসিডেন্সি বিভাগ, তারপরে জলপাইগুড়ি বিভাগ এবং হচ্ছে মেদিনীপুর বিভাগ। বর্তমানে পশ্চিমবঙ্গের বিভাগের সংখ্যা হচ্ছে 5টি। এটা পরে
ভাঙা হয়েছে, বর্ধমান বিভাগকে ভেঙে আরও একটি নতুন বিভাগ তৈরি করা হয়েছে, যেটার নাম হচ্ছে মেদিনীপুর বিভাগ। মেদিনীপুর বিভাগে কি কি জেলা পড়ছে? মেদিনীপুর জেলাটা আমরা যেটা বর্তমানে মেদিনীপুর বলতে এই তিনটে জেলাকে একত্রে বোঝাতো, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। এটা কিন্তু তিনটে জেলা একত্রে মেদিনীপুর জেলা হিসেবে ছিল, এবং মেদিনীপুর জেলা ছিল পশ্চিমবঙ্গের মধ্যে আয়তনের দিক থেকে সবথেকে বৃহত্তম জেলা। এছাড়া 24 পরগনা বর্তমানে ভেঙেছে ধরো। আচ্ছা, যেটা বলছিলাম বর্ধমান বিভাগে তাহলে কি কি ছিল না, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম জেলা, আর হচ্ছে বাঁকুড়া এবং পুরুলিয়া, এরা এসেছে বর্ধমান বিভাগ থেকে মেদিনীপুর বিভাগে। আর বর্ধমান বিভাগে বর্তমানে রয়েছে কে কে? বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং হুগলি। তাই তো বর্ধমান বিভাগের সমস্ত জেলা এবং মেদিনীপুর বিভাগের সমস্ত জেলা কিন্তু ছিল আগে বর্ধমান বিভাগের অন্তর্গত। আয়তনের দিক থেকে বর্তমানে পশ্চিমবঙ্গের বৃহত্তম বিভাগ হচ্ছে মেদিনীপুর বিভাগ। আর উত্তরে যে বিভাগটা ছিল জলপাইগুড়ি বিভাগ, সেখানে কোন কোন জেলা ছিল? মুর্শিদাবাদ, মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর। এ প্রসঙ্গে বলে রাখি, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর আগে কিন্তু একটা জেলা ছিল, তখন তার নাম ছিল হচ্ছে পশ্চিম দিনাজপুর। 1992 সালে পশ্চিম দিনাজপুরকে ভেঙে দুটো জেলা তৈরি করা হয়, তখন ওর নাম পাল্টা হয় উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর। উত্তর দিনাজপুরের জেলা সদর হচ্ছে রায়গঞ্জ, আর দক্ষিণ দিনাজপুরের জেলা সদর হচ্ছে বালুরঘাট। এছাড়া দেখো যে জেলাগুলো ছিল, দার্জিলিং এখন ভেঙে দুটো জেলা হয়েছে, দার্জিলিং এবং কালিম্পং। এছাড়া ছিল জলপাইগুড়ি ভেঙে এখন দুটো জেলা তৈরি হয়েছে, একটা হচ্ছে জলপাইগুড়ি, একটা হচ্ছে আলিপুরদুয়ার। এছাড়া কোচবিহার। এগুলি ছিল জলপাইগুড়ি বিভাগে। বর্তমানে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদকে নিয়ে একটা বিভাগ আছে, যে বিভাগটার নাম হচ্ছে মালদহ বিভাগ। বাকি উত্তরের জেলাগুলো রয়েছে জলপাইগুড়ি বিভাগের মধ্যে। এবং প্রেসিডেন্সি বিভাগে রয়েছে একমাত্র ভাগীরথী হুগলির পশ্চিম তীরের একটা জেলা হাওড়া। এছাড়া রয়েছে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা। এবারে আসছে আমাদের পশ্চিমবঙ্গের প্রতিবেশী একটা রাষ্ট্র বাংলাদেশ, তাই তো? এছাড়া পশ্চিমবঙ্গের সঙ্গে যে সীমানা রয়েছে, আমাদের উত্তর পশ্চিমে রয়েছে নেপাল, একটা প্রতিবেশী রাষ্ট্র। এছাড়া উত্তর পূর্বে রয়েছে ভুটান, একটি প্রতিবেশী রাষ্ট্র। আর পশ্চিমবঙ্গের সঙ্গে যে সমস্ত রাজ্যের সীমানা রয়েছে, তাদের মধ্যে কে কে রয়েছে? বিহার রয়েছে, ঝাড়খণ্ড রয়েছে, আর রয়েছে কি উড়িষ্যা এবং হচ্ছে আসাম, সিকিম। এবারে দেখো এই বাংলাদেশ, আমরা একটা স্বাধীন দেশ বলছি, তাই তো? এই বাংলাদেশটা কিন্তু এক সময় আমাদের পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত ছিল। এই বাংলাদেশে আমাদের যেমন 23টা জেলা রয়েছে, বাংলাদেশে রয়েছে বর্তমানে 64টি জেলা এবং 8টা বিভাগ। এবং আমাদের পশ্চিমবঙ্গের গা ঘেঁষে 3টি বিভাগ রয়েছে। একবারে যদি আমরা উত্তরে যাই, পাবো রংপুর বিভাগ। কোন জায়গাটা পড়ছে? আমাদের চিকেন নেকের পূর্ব দিকটা, ওটা উত্তর দিনাজপুর জেলার পূর্ব দিক, কোচবিহার জেলা দক্ষিণ দিক, হ্যাঁ, এই সমস্ত অংশটা নিয়ে বাংলাদেশে রয়েছে রংপুর বিভাগ। তারপরে ধরো মালদার কিছুটা পূর্ব দিক এবং দক্ষিণ দিনাজপুরের কিছুটা পূর্ব দিক নিয়ে রয়েছে রাজশাহী বিভাগ। এবং আমরা জানি মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদী দুটো শাখায় বিভক্ত হয়ে গেছে। মূল শাখাটা পদ্মা নামে বাংলাদেশের উপর দিয়ে বয়ে গিয়ে পরে মেঘনার সাথে যুক্ত হয়ে, মেঘনা নামে যমুনার সাথে যুক্ত হয়ে মেঘনা নামে বঙ্গোপসাগরে পড়েছে। এবং ভাগীরথী হুগলি নামে একটা শাখা বঙ্গোপসাগরে পড়েছে। এই ধরো ভাগীরথী হুগলি এবং পদ্মা মেঘনার যে মধ্যবর্তী অংশ, এইটা হচ্ছে একটা বদ্বীপ। এই বদ্বীপটা হচ্ছে পৃথিবীর সর্ববৃহত্তম বদ্বীপ। তাহলে আমরা গাঙ্গেয় বদ্বীপ বলতে যেটা বুঝি, শুধু পশ্চিমবঙ্গের অংশ নয়, বর্তমানে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে গাঙ্গেয় বদ্বীপটা অবস্থান করছে। তাহলে গাঙ্গেয় বদ্বীপের পশ্চিম দিকে রয়েছে ভাগীরথী হুগলি নদী, পূর্ব দিকে রয়েছে পদ্মা এবং মেঘনা নদী, তাই তো? পদ্মা, মেঘনা এবং হচ্ছে ভাগীরথী হুগলির মধ্যবর্তী যে দ্বীপ, হ্যাঁ, সেটাই হচ্ছে গাঙ্গেয় বদ্বীপ। এই গাঙ্গেয় বদ্বীপে দেখো এই জায়গায় রয়েছে খুলনা বিভাগ, আমাদের 24 পরগনা এবং হচ্ছে নদিয়া, এর পূর্ব দিকে রয়েছে খুলনা বিভাগ। তারপর আমাদের মেঘালয়ের দক্ষিণ দিকে রয়েছে ময়মনসিংহ বিভাগ, মেঘালয়ের কিছুটা পূর্ব দিকে আসাম, ভেসা, ত্রিপুরার উত্তর দিকে রয়েছে সিলেট বিভাগ এবং
মধ্যখানে রয়েছে ঢাকা বিভাগ, তার দক্ষিণে রয়েছে বরিশাল বিভাগ এবং পূর্ব দিকে রয়েছে চট্টগ্রাম বিভাগ। তাহলে আগে বাংলা বলতে, ঊনবিংশ শতাব্দীতে বাংলা বলতে কিন্তু আমাদের এই যে শুধু বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা এটাকে বোঝাতো না। ঊনবিংশ শতাব্দীতে বাংলা বলতে আমাদের বাংলা, বিহার, উড়িষ্যা এবং আসাম, এটা নিয়েই বাংলা ভাবা হতো বা বাংলা বলা হতো, তাই তো? বাংলা থেকে প্রথমে বিচ্ছিন্ন হয়েছিল আসাম 1874 সালে। বাংলা থেকে বিচ্ছিন্ন হয় আসাম এবং 1911 খ্রিস্টাব্দে বিহার এবং উড়িষ্যা বিচ্ছিন্ন হয়। আর সর্বশেষ বিচ্ছিন্ন হয়েছে বর্তমানে বাংলাদেশের অংশ এবং ত্রিপুরা, তাই তো? এবারে দেখো, হ্যাঁ, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবার কুইজটি পরিচালনা করবেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক শান্তনু বাবু, মৃণাল বাবু, দিব্যেন্দু বাবু, রঞ্জিত বাবু। বাকি টিচারদের একটু অনুরোধ রাখা যাচ্ছে যে স্টুডেন্টের কাছাকাছি একটু দাঁড়ালে, মাইক্রোফোনটা ধরলে সুবিধা হবে, একটু কাছাকাছি থাকলে সুবিধা হবে। হ্যালো, শুরু হচ্ছে আমাদের কুইজ কম্পিটিশন আজকে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে। যারা খুব মনোযোগ সহকারে কিছুক্ষণ আগে বক্তৃতা শুনেছো, সেখান থেকেই কিন্তু প্রশ্ন থাকতে পারে, তাই গোলমাল না করে সঠিকভাবে উত্তর দিবে, কেওয়াস যেন না হয়। কুইজ কম্পিটিশনটি পশ্চিমবঙ্গ দিবসের উপর হবে। যেসব বক্তব্য এতক্ষণ হয়ে গেছে সেখান থেকেই কোশ্চেনগুলি করা হবে। আজকে কুইজ পরিচালনার জন্য আমি দীপেন্দ্রবাবুকে মাইক্রোফোন তুলে দিচ্ছি এবং উনি কোশ্চেন করছেন, আমরা সহযোগিতা করছি। আচ্ছা, প্রথম কোশ্চেনটা যেটা বলছি, আগে 5-6 এর ছেলে থাকলে তাদের কাছে আগে যাবে। আচ্ছা, হ্যাঁ, তারপরে যদি না পারে অন্য ক্লাসে। সহজ কোশ্চেন একটা জিজ্ঞাসা করছি, পশ্চিমবঙ্গ দিবস কোন তারিখে পালিত হয়? 5-6 এর জন্য কোশ্চেন বলা। আমার নাম অয়ন মানিক, 20শে জুন পালিত হয়। 20শে জুন। নাম বলুন। হ্যালো, নাম কি? অয়ন মারিক। অয়ন মারিক সঠিক উত্তর দিয়েছে, ওর জন্য হাত তালি। পরের কোশ্চেন যে পারবে হাত তুলবে প্রথমে। এটাও সহজ কোশ্চেন, সবার জন্য কোশ্চেন। হ্যাঁ, সহজ কোশ্চেন এবং আমাদের সবারই জানা দরকার। আচ্ছা, আমাদের ধরো পশ্চিমবঙ্গ একটা রাজ্যপাল শাসিত রাজ্য, সেই হিসেবে আমি প্রশ্নটা যেটা করছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? হাত তুলেছে। নাম সুশান্ত মাহু, 7 চক্রবর্তী রাজাগোপাল রায়। সঠিক উত্তর। সঠিক উত্তর। ওকে একটা পুরস্কার দিবেন। গোপালাচারী বললে ভালো হতো আর কি। যাই হোক, ঠিক আছে। পরে কোশ্চেন। আর একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন জিজ্ঞাসা করছি, এটাও সহজ কোশ্চেন। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? সবার জন্য বলুন। আমি চলে হাত তুলেছে। এই যে আমি যাচ্ছি। প্রফুল্লচন্দ্র ঘোষ। সঠিক উত্তর, প্রফুল্লচন্দ্র ঘোষ। আচ্ছা, এবারে অন্য একটা কোশ্চেনের দিকে যাচ্ছি। স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কয়টি ছিল? এই আগে হাত তুলেছে। 14টি সঠিক উত্তর। শুভদীপ রৈদাস। পরের কোশ্চেন।
পরের কোশ্চেন, যেহেতু আমরা সবাই বাঁকুড়া জেলার, তাই বাঁকুড়া জেলা বিষয়ক একটি কোশ্চেন জিজ্ঞাসা করছি। ধরো বাঁকুড়া জেলা এটা পশ্চিমবঙ্গের একটা বিভাগের অন্তর্গত। বর্তমানে পশ্চিমবঙ্গের কোন বিভাগের অন্তর্গত বাঁকুড়া জেলা? বর্তমানে নাম শ্রেয়াস কলেজ, শ্রেণী সপ্তম, মেদিনীপুর বিভাগের অন্তর্গত। সঠিক উত্তর মেদিনীপুর বিভাগ। এটা বর্ধমান বিভাগের আগে ছিল, বর্তমানে মেদিনীপুর বিভাগের অন্তর্গত। আচ্ছা, আমি আরেকটা সহজ কোশ্চেন জিজ্ঞেস করছি বাঁকুড়া জেলার বাসিন্দা হিসেবে, যেটা সবারই অন্তত জানা দরকার। হ্যাঁ, আচ্ছা, এটা কে বলতে পারে দেখি? সহজ কোশ্চেন কিন্তু। বাঁকুড়া জেলায় কয়টি মহকুমা রয়েছে? কয়টি মহকুমা? হাত তুলেছে আগে। বলো। একটি বিষ্ণুপুর। নাম কি? কি বলেছে? একটি বিষ্ণুপুর। বিষ্ণুপুর ভুল উত্তর। ভুল উত্তর। না, সূর্য রায়, ক্লাস 9 আর দুটি বলেছে, ভুল উত্তর। তিনটে। কে বলেছে? তিনটে সঠিক উত্তর। কি কি জানো? তিনটে নাম: বিষ্ণুপুর, বাঁকুড়া এবং হচ্ছে খাতড়া। কলম দিন। একে একটি পুরস্কার দিবেন। আরেকটাও বাঁকুড়া জেলা থেকে আমি কোশ্চেন জিজ্ঞাসা করছি, শুধু সংখ্যাটা বললেই হবে। আচ্ছা, সবাই মনোযোগ সহকারে শুনো। বাঁকুড়া জেলায় কয়টি ব্লক রয়েছে? আমাদের জয়পুর যেমন একটি ব্লক, সেরকম কয়টি ব্লক রয়েছে সংখ্যাটা বলুন। মাসিক মন্ডল 5-এ পড়ি, 12টি। 12টি ভুল উত্তর। সাথী জোর করে বল না দাঁড়িয়ে। যাচ্ছি। কটা? ভুল উত্তর। ভুল উত্তর। ভুল উত্তর। আমি এবারে সঠিক উত্তর বলে দিচ্ছি, অনেকবার বলা হয়ে গেছে। হ্যাঁ, বলবেন? আচ্ছা, তাহলে আমাদের মাস্টারমশাই সৌমেন বাবু বলছে, সৌমেন বাবু বলুক উত্তরটা। 22টি আছে। সঠিক অ্যান্সার। 22টা ব্লক এবং 21টা থানা রয়েছে আমাদের বাঁকুড়া জেলায়। ওনাকে একটা পেন দিয়ে দিন। আচ্ছা, একটু সামান্য কঠিন টাইপের কোশ্চেন জিজ্ঞাসা করছি, একটু কেউ বলতে পারে কিনা দেখছি। খুব কঠিন নয় কিন্তু, চেষ্টা করলে পারবে। 9, 10, 11, 12 মধ্যে থেকে পশ্চিমবঙ্গের তৃতীয় জনবহুল শহরটির নাম কি? প্রথম, দ্বিতীয় জিজ্ঞাসা করিনি, তৃতীয় জনবহুল শহর। একটু কঠিন কোশ্চেন, তোমরা চিন্তা করলে কিন্তু উত্তরটা পারবে। অনেকেই জানো, বলা হয়েছিল। বাতুলুম না, বীরভূম শহর নয় তো, একটা জেলার নাম। কোশ্চেনটা ভালো করে শোনো আগে। তৃতীয় জনবহুল শহর, পশ্চিমবঙ্গের তৃতীয় জনবহুল শহর। অমনি কর না, কে 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 আসছে? মুর্শিদাবাদ। না, ভুল শহর বলছে তো। ও শহর, ওই শ্রেয়াস হাত তুলেছে। দক্ষিণ 24 পরগনা। না, ভুল উত্তর। শহর বলা হচ্ছে। শহর, শহর। পশ্চিমবঙ্গের তৃতীয় জনবহুল শহর। আচ্ছা, কেউ এখন পর্যন্ত সঠিক বলতে পারেনি। যে কেউ এবার হাত তুলতে পারেন, শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে যে কেউ। হ্যাঁ, কলকাতা তৃতীয় বৃহত্তম বলছে। তৃতীয় বলেছি, তৃতীয়। কলকাতা প্রথম। দাঁড়িয়ে বল কি বলছিস। আর কেউ বলার ইচ্ছা আছে? যে কেউ বলতে পারে। এই যে আছে।
শিলিগুড়ি। সঠিক উত্তর। আমাদের মেসকাদুর বাবু রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক সঠিক উত্তর বলেছেন শিলিগুড়ি, যেটাকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। তো শিলিগুড়িটা হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর, মানে জনসংখ্যা দিক দিয়ে। প্রথম হচ্ছে কলকাতা, তারপর আসানসোল, তারপর হচ্ছে হাততালি কই? শিলিগুড়ি। নেক্সট কোশ্চেন। আর একটা কোশ্চেন জিজ্ঞাসা করছি। 5টা বিভাগের কথা বললাম বর্তমানে পশ্চিমবঙ্গে, এর মধ্যে আয়তনের দিক দিয়ে ক্ষুদ্রতম বিভাগটির নাম। এই 5টা বিভাগের মধ্যে আয়তনে কোন বিভাগটি ক্ষুদ্রতম? এখানে হাত তুলে দেখুন। যে পিছনে একদম পরাগ পরাগ প্রেসিডেন্সি কি বলেছে? প্রেসিডেন্সি না, ভুল উত্তর। ওই পিছনে আরো যারা তুলেছে পাশে। যান। জলপাইগুড়ি। সঠিক উত্তর, জলপাইগুড়ি বিভাগ। আচ্ছা, আরেকটা এই সম্পর্কিত কোশ্চেন জিজ্ঞাসা করছি। এটা ক্ষুদ্রতমটা যেহেতু জিজ্ঞাসা করলাম, এবার আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম বিভাগটির নাম কি? মেদিনীপুর। সঠিক উত্তর। জিজ্ঞেস করছিস? নাম অগ্নিদেব কলেজ, শ্রেণী সপ্তম, মেদিনীপুর। একটা দিবি না, আমি একটা দিয়ে দেবো। আর আছে প্রেরণা? আচ্ছা আচ্ছা, পরে কোশ্চেন করুন। একটা দুটো করে ছেড়ে দিন, লাস্ট করে দেন, এটি লাস্ট করে দেন। আচ্ছা, পশ্চিমবঙ্গে এই যে 23টা জেলা, এর মধ্যে নবগঠিত জেলা হিসেবে কোনটাকে ধরা হয়? কে বলতে পারবে? সব থেকে শেষে যে জেলাটা গঠিত হয়েছে ওই হিসেবে ধরা হয়। 3টে জেলা কিন্তু শেষে কণিকা। গঠিত হয়েছে, তার মধ্যে কোনটাকে ধরা হচ্ছে? পূর্ব বর্ধমান। না। সুজয় বল, দাঁড়িয়ে বল। মাইক্রোফোনটা দেন না। কালিম্পং। না। কি রে? বর্ধমান। পশ্চিম বর্ধমান সঠিক উত্তর। বর্ধমান ভেঙে পশ্চিম বর্ধমানটা তৈরি হয়েছে। পশ্চিম বর্ধমানটাকে নবগঠিত জেলা ধরা হয়, সব থেকে শেষ যেটা বলছে। ঠিক আছে, এই ধাপটা আছে। কুইজ প্রতিযোগিতা এখানেই শেষ হলো। সকল দেশের সেরা স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খোঁজে পাবে না গো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় এমন উজ্জ্বল ধারা, কোথায় এমন খেলে তোরে এমন কালো মেঘে, তারা পাখির ডাকে ঘুমিয়ে পড়ে, পাখির ডাকে জাগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি।
কুঞ্জে কুঞ্জে গাহে পাখি গুঞ্জরিয়া আসে অলি কুঞ্জে কুঞ্জে রে তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে এমন মিষ্টি কোথাও খোঁজে পাবে না গো তুমি। সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথা গেলে পাবে কেহ ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি। এমন দেশটি কোথাও খোঁজে পাবে না গো তুমি। সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি। এবার আমাদের মঞ্চের সভাপতি শ্রদ্ধেয় স্বরূপ কুমার ঘোষ মহাশয়, উনি ওনার বক্তব্য রাখবেন। ওনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমরা অনেকটা সময় ধরে ধৈর্য ধরে বসে আছি, আর বেশিক্ষণ সময় আমি নেব না, 5 থেকে 7 মিনিট। বস 5 মিনিট, বস 5 মিনিট পরে যাবে। এই 7 মিনিট তোমরা এতক্ষণ যেভাবে বসেছিলে, হয়তো রোদে মুখে রোদ লাগছে, একটু কষ্ট হচ্ছে, কিন্তু সে একই কথা, ধৈর্যের পরীক্ষা তোমাদের দিতেই হবে। 20শে জুন সারা পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস, ক্লাব, বিভিন্ন সংস্থায় আজ মহা সমারোহের সাথে পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। তার সাথে আমরাও বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠের সকল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ সেই অনুষ্ঠানে সমবেত হয়েছি। আমি বিদ্যালয়ের পক্ষ থেকে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং আমার স্নেহের ছাত্রছাত্রীদের যথাযোগ্য স্থানে শ্রদ্ধা, অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছি। সর্বোপরি যে সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এই অনুষ্ঠানের আয়োজনের সঙ্গে সংযুক্ত আছে বা আছেন, তাদেরকেও হার্দিক অভিনন্দন জানাচ্ছি এত বড় একটি সুন্দর অনুষ্ঠান করার জন্য। ছাত্রছাত্রীদেরকেও অভিনন্দন জানাচ্ছি যে তারা ধৈর্য ধরে সারিবদ্ধভাবে বসে আজকের এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করতে তাদের সক্রিয় সহযোগিতা ও অংশগ্রহণ করেছে।
পশ্চিমবঙ্গ দিবস তথা পশ্চিমবঙ্গের জন্ম দিবস গণতান্ত্রিকভাবেই এই পশ্চিমবঙ্গ স্বাধীনতার আগেই গঠিত হয়েছে। আমরা জানি যে গোটা ভারতবর্ষ প্রায় 200 বছর ইংরেজদের অধীনে ছিল, আমরা পরাধীন ছিলাম। পরাধীনতার গ্লানি, পরাধীনতার যন্ত্রণা আমরা প্রত্যেকেই ইতিহাসের পাতায় পড়েছি। পশ্চিমবঙ্গের গঠন, পশ্চিমবঙ্গে রাজ্য হিসাবে ভারতের অন্তর্ভুক্তি হওয়া, এটা খুব সহজ ছিল না। এটা ছিল এক রুদ্ধশ্বাস ও ঐতিহাসিক সিদ্ধান্ত। স্বাধীনতা অনেক আগেই 1946 সালে চার থেকে 6 এপ্রিল এই 3 দিন ব্যাপী বাংলা বিভাজনের জন্য হিন্দু মহাসভা অনুষ্ঠিত হয়েছিল আমাদের পার্শ্ববর্তী জেলা তথা হুগলি জেলা তারকেশ্বরে। তোমরা সঞ্জয় সন্তোষী বাবুর বক্তব্যে তা শুনেছ। খুব সুন্দরভাবে উনি পুরো ব্যাপারটাই তুলে ধরেছেন। সেই বঙ্গীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেন স্যার যদুনাথ সরকার মহাশয়। তার নেতৃত্বে সেই অধিবেশনে যোগ দেন ডক্টর বিধানচন্দ্র রায়, প্রমোদনাথ বন্দ্যোপাধ্যায়, কুমার দেবেন্দ্রলাল খান ও আরো অনেক। সেখানে অনেক আলোচনা পরে সকলে মিলে সিদ্ধান্ত গ্রহণ করেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে বাণী, যে বক্তব্য, সেটাকে তারা মেনে নেন। কি ছিল সেই বাণী? তিনি ব্রিটিশদের উদ্দেশ্যে বলেছিলেন, ভারতবর্ষ ভাগ হোক বা না হোক, বাংলা ভারতের অন্তর্ভুক্ত হবে। আমরা ইতিহাসকে মনে রাখতে চাই না, কিন্তু ইতিহাসকে ভুললেও চলবে না। ইতিহাস থেকেই আমাদের শিক্ষা নিতে হয়। তোমরা দেশের আগামী দিনের ভবিষ্যৎ, তাই বিদ্যালয়কে বেছে নেওয়া হয়েছে এই পশ্চিমবঙ্গ দিবস পালনের জন্য, যাতে এই ছোট ছোট ছেলেমেয়েরা যারা আগামী দিনের ভবিষ্যৎ সুনাগরিক হতে চলেছে, তাদেরকে জানতে হবে আমরা যে পশ্চিমবঙ্গে বসবাস করি, সেই পশ্চিমবঙ্গ কিভাবে তৈরি হয়েছিল তার ইতিহাস তোমরা শুনেছ। 1946 সালে 16ই আগস্ট, খুব মন দিয়ে শুনবে, 1946 সালের 16ই আগস্ট শুরু হয় কলকাতা দাঙ্গা। এবং সেই দাঙ্গা আস্তে আস্তে প্রসারিত হতে থাকে। অক্টোবর মাসে সেটা পৌঁছে যায় তখনকার দিনে অবিভক্ত বাংলাদেশের অন্তর্গত, আজকে বর্তমান বাংলাদেশের অন্তর্গত নোয়াখালীতে। আমরা ইতিহাস পড়ে আমাদের এখনো গা শিউরে ওঠে সেই সময়ের যে দাঙ্গার ইতিহাস। অগণিত হিন্দু প্রাণ বলি দিতে হয়েছে, গণহত্যা হয়েছে, নারীরা সুরক্ষিত ছিল না, ধর্ষিত হয়েছে।
কলকাতার রাস্তায়, তখন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের বুদ্ধিজীবী যারা পশ্চিমবঙ্গকে ভালোবাসে, পশ্চিমবঙ্গের কৃষ্টি, পশ্চিমবঙ্গের সংস্কৃতি ধরে রাখতে চায়, তারা পথে নামে। আমাদের পশ্চিমবঙ্গ কবিগুরু রবীন্দ্রনাথের পশ্চিমবঙ্গ, আমাদের পশ্চিমবঙ্গ নেতাজি সুভাষচন্দ্র বসুর পশ্চিমবঙ্গ, আমাদের পশ্চিমবঙ্গ বিদ্যাসাগরের পশ্চিমবঙ্গ, আমাদের পশ্চিমবঙ্গ ক্ষুদিরাম বসুর পশ্চিমবঙ্গ, আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞানী মেঘনাথ সাহার পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গের একটা আলাদা কৃষ্টি আছে, একটা সংস্কৃতি আছে। আমরা সেই কৃষ্টি, সেই সংস্কৃতিকে আমরা ধরে রাখবো, আমরা লালন পালন করব। এই জন্যই পশ্চিমবঙ্গ আজকে ভারতবর্ষের মধ্যে একটা অন্যতম। এখানে বুদ্ধি আছে, এখানে মেধা। পরবর্তী সময়ে যখন দুটো ভাগে বিভক্ত হয়, একজন বলে যে না, পশ্চিমবঙ্গ পাকিস্তানের অন্তর্ভুক্তি হবে। মুসলিম লীগ সেটা চেয়েছিল মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে। আর হিন্দুরা যারা পশ্চিমবঙ্গের সংখ্যা গরিষ্ঠ ছিল, তারা চেয়েছিল না, আমাদের পশ্চিমবঙ্গ ভারতের ভূখণ্ডের সঙ্গে যুক্ত হবে, আমাদের পশ্চিমবঙ্গ বাঙালির হোমল্যান্ড হবে। এত বড় একটা সিদ্ধান্ত, যে পশ্চিমবঙ্গে আজকে আমরা নিরাপদ আশ্রয় পেয়েছি, আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষের সাথে মিলেমিশে ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে আমরা পশ্চিমবঙ্গে নিরাপদে আছি। আমাদের মহিলাদের নিরাপত্তা আছে, আমাদের হোমল্যান্ড তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য। তাই সেই দিনটিকে স্মরণ করার জন্য আজকের এই দিবস উদযাপন, পশ্চিমবঙ্গ দিবস উদযাপন হচ্ছে। 1947 সালের 20 জুন যখন এই ভাগাভাগির মধ্যে দুদল, একদল বলছে না পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে, একদল বলছে না ভারতের অন্তর্ভুক্ত হবে, তাহলে সেটা তো জোর করে হয় না, গণতান্ত্রিক পদ্ধতিতে হতে হবে। 1947-এর 20 জুন সমগ্র বিধানসভার বিধায়করা একসঙ্গে বসলেন এবং সেখানে 126 এবং 90 ভোটে 126 জন পক্ষে ছিল, 90 জন বিপক্ষে ছিল। অর্থাৎ পক্ষে বলতে পশ্চিমবঙ্গ পাকিস্তানের অন্তর্ভুক্তি হবে, সেটার পক্ষে ছিল 126 জন, আর 90 জন ছিল না, পশ্চিমবঙ্গ ভারতের মধ্যেই থাকবে। সেই ভোটাভুটিতে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। প্রথম দফার যে অধিবেশন হয়েছিল সেখানে কোনো সিদ্ধান্ত হয়নি। পরবর্তী ক্ষেত্রে এই পশ্চিমবঙ্গে পশ্চিমাঞ্চলের বিধায়করা দ্বিতীয় দফায় বসেন। সেখানে আবার ভোটাভুটি হয়। যারা হিন্দু তারা একটা পক্ষে বসলেন, যারা মুসলিম তারা আরেকটি পক্ষে বসলেন এবং ভোট দিলেন। সেখানে দেখা গেল যে 58 জন বিধায়ক পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্তির পক্ষে ভোট দিলেন, আর 21 জন তার বিপক্ষে ভোট দিলেন। স্বভাবতই মেজরিটি যারা, সেটাকেই মান্যতা দিতে হয়, সাংবিধানিক অধিকারে পড়ে তা। তাই সেই 1947 সালের 20 জুন, যেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়
উপস্থিত ছিলেন তারও একটি ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ ছিল। তার নেতৃত্বে এবং তার ব্যবস্থাপনায় পশ্চিমবঙ্গ ভারতের মূল ভূখণ্ডের সাথে অন্তর্ভুক্ত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হলো। এইটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত ছিল এবং গণতান্ত্রিক পরিকাঠামোর মধ্যেই হয়েছে। যাই হোক, আমরা যে পশ্চিমবঙ্গকে পেয়েছি, যে পশ্চিমবঙ্গের মধ্যে আমরা নিশ্চিন্তে বসবাস করছি, যে পশ্চিমবঙ্গের কৃষ্টি, তার কালচার, তার সংস্কৃতি, সেগুলোকে আমরা লালন পালন করছি, আমরা তাতে অংশ নিচ্ছি, সেটাকে তোমরাও আগামী দিনে বয়ে নিয়ে যাবে, পশ্চিমবঙ্গকে রক্ষা করবে। এটাই আজকে আমাদের এই ক্ষুদ্র অনুষ্ঠানের যে তাৎপর্য। তাই আমি আর এই বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ তোমরা অনেকক্ষণ ধরে বসে আছো, একটু অধৈর্য হয়ে পড়েছ। এই গুটি কয়েক কথা তোমাদের কাছে উপস্থাপনা করলাম, তোমরা ভাববে, কারণ তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। আমরা আরেকটি ঘোষণা করছি, আগামীকাল আমাদের আন্তর্জাতিক যোগা দিবস। আগামীকাল আমাদের আন্তর্জাতিক যোগা দিবস। আমাদের সকল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং অভিভাবক অভিভাবিকাদেরও অংশগ্রহণ করার জন্য আমি তোমাদের মধ্য দিয়ে তোমাদের অভিভাবক অভিভাবিকার কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ রাখছি। ওনারাও আসুন, একসাথে আমরা যোগাভ্যাস করি, আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন করি। যোগের মাধ্যমে আমাদের শরীর মন দুটোই সুস্থ হোক, সুন্দর থাকুক, সকলে ভালো থাকুক, এই শুভকামনা রেখে আজকের মতো আমাদের এই ক্ষুদ্র অনুষ্ঠান তথা পশ্চিমবঙ্গ দিবসের উদযাপনের অনুষ্ঠান সেটা শেষ করছি। সকলকে অভিনন্দন, শ্রদ্ধা ও নমস্কার জানাচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম।